আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নেওয়া ছুটি গল্পের আলোচনা ও বিশেষ বিশ্লেষণ নিয়ে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যারা তোমরা নবম শ্রেণীতে পড়ো বা তৃতীয় সেমিস্টারে পড়ো, ক্লাস 11-এর, তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কাজে আসবে। যদিও এখানে সাধু ভাষায় লেখা আছে, যেমন বালক দিগের সর্দার, আমি মাঝে মাঝে তোমাদের চলিত করে বুঝিয়ে দেব। বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। বালকদের সর্দার মানে ক্যাপ্টেন ফটিক চক্রবর্তী, মনে রাখতে হবে তোমাদের। তার মাথায় একটা নতুন ভাবোদয় এসেছে, নতুন ভাবনা এসেছে যে নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ মাছতুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়েছিল। তো স্থির হলো, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে সেটা সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে। তবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তার যে কতটা বিস্ময়, বিরক্তি বা অসুবিধে বোধ হবে, তা বোধ করি বা উপলব্ধি করে বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করলো। বালকেরা মানে ফটিক এবং তার বন্ধুরা সবাই মিলে অনুমোদন করলো, ঠিক আছে, কাঠটাকে গড়িয়ে নিয়ে যাওয়া যাবে। সবাই মিলে তখন একসঙ্গে কোমর বেঁধে মনোযোগের সঙ্গে কাজে প্রবৃত্ত হওয়ার উপক্রম করছে। তো এমন সময় ফটিকের ছোট ভাই, ফটিকের কনিষ্ঠ মাখনলাল গভীরভাবে সেই গড়ির ওপর গিয়ে বসলো। এখানে লিখেছে গিয়া, আমি বললাম গিয়ে চলিত ভাষায়। তো ছেলেরা তার এই উদার ঔদাসীন্য দেখে কিছুটা বিমর্ষ হয়ে গেল। তারা বুঝতে পারলো না কেন তার ভাই এমনটা করলো। তো একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু আধটু ঠেললো, কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হলো না, একটু নড়লো না, চড়লো না বা নেমেও পড়লো না। আর এই অকাল তত্ত্বজ্ঞানী মানব, কাকে বলা হচ্ছে অকাল তত্ত্বজ্ঞানী? ওই মাখনলালকে, ফটিকের ছোট ভাই মাখনলালকে। সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে রইল বসে বসে। সে একমনে বসে রইল গম্ভীরভাবে। ফটিক এসে আস্ফালন করে বলল, দেখ, মার খাবি, এই বেলা ওঠ। কিন্তু সে দাদার কথাতেও কোনো কর্ণপাত করলো না। সে তাতে বরং কী করলো না, আরও একটু নড়ে চড়ে আসনটা বেশ স্থায়ীভাবে দখল করে নিল। অর্থাৎ তাকে কেউ আর হটাতে পারবে না, এমনভাবে একদম আসনটাকে দখল করলো। এরূপস্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভ্রাতার মানে ভাইয়ের গণ্ডদেশে মানে গালে অনতিবিলম্বে এক চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। কিন্তু সব কর্তব্য কি সমাধা করে যায়? সে তার নিজের ভাই, হঠাৎ করে কারো গায়ে হাত তোলাটাও তো ঠিক নয়। তাই সে মারেনি, সাহস হলো না। কিন্তু এমন একটা ভাব ধারণ করলো যে যেন সে ইচ্ছে করলেই তাকে রীতিমতো শাসন করতে পারে। কিন্তু সে করলো না। কেন করলো না? না, কারণ পূর্বাপেক্ষা অর্থাৎ আগের থেকেও আরও একটা ভালো খেলা তার মাথায় উদয় হয়েছে। তাতে নাকি আরও, সেই খেলায় নাকি আরও বেশি মজা আছে, ইত্যাদি ইত্যাদি। তো সে তখন, যেহেতু দলের ক্যাপ্টেন, সবাইকে বলল যে মাখনকে শুদ্ধ বরণ ওই কাঠ গড়াতে আরম্ভ করবে। মাখন ওর, সে তো সব শুনতে পাচ্ছে। মাখন মনে মনে করলো এতে হয়তো তারও গৌরব আছে, কিন্তু পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে। অর্থাৎ কাঠটা গড়ানোর সঙ্গে সঙ্গে যে কি বিপদ হতে পারে সেটা কারো ধারণায় আসেনি, তার এবং আর কারো মনে উদয় হয়নি। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, আর মুখে বলতে লাগলো, মারো ঠেলা, হেইয়ো, সাবাস জোয়ান, হেইয়ো। বুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হয়ে গেল, অর্থাৎ সঙ্গে সঙ্গে পড়ে গেল মাটিতে। তবে খেলার শুরুতেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হিষ্ট হইয়া উঠিল। হিষ্ট মানে হচ্ছে আনন্দিত, তাদের খুব মজা হয়েছে। কিন্তু ফটিক, যেহেতু তার নিজের ভাই, আপন ভাই, ফটিক কিছু শশব ব্যস্ত হলো। সে ব্যস্ত হয়ে পড়লো যে ভাইয়ের কোথায় কী লাগলো টালো। কিন্তু ফটিক ব্যস্ত হলে কী হবে, তার ভাই উল্টো রূপ ধারণ করেছে। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের ওপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। কেমনভাবে অন্ধভাবে? না, তার নাকে মুখে আঁচড় কাটতে লাগলো। কাঁদতে কাঁদতে গৃহাভিমুখে চলল, বাড়িতে গিয়ে মাকে এই দাদার নামে অভিযোগ জানাবে।
এবং খেলা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। সবাই চলে গেল, ফটিক কিন্তু গেল না। ফটিক আশেপাশেই রইল। ফটিক গোটাকত কাশ উৎপাটন করে, মানে কাশ গাছের গোড়া থেকে উবড়ে আর কি, কাশ গাছ। তো কি করলো সে, একটা অর্ধনিমগ্ন মানে নৌকার অর্ধেকটা জলে ডোবানো আছে আর অর্ধেকটা আড়ায়, নৌকার গলুইয়ের ওপর বসে চুপচাপ কাশের গোড়া চিবাতে লাগলো। তো এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে লাগলো, যে ঘাটে ফটিক বসেছিল। একটা অর্ধবয়সী কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইল অর্ধবয়সী ভদ্রলোক। আসলে জানবে সবই তোমরা, যে এই আসলে ফটিকের মামা ভাগ্নার পরিচয় এখনো পর্যন্ত হয়নি, কারণ মামা বহুকাল বিদেশে ছিলেন। 18 বছর পর তিনি বিদেশ থেকে এসেছেন, আজ বোনের বাড়ি এসেছেন। বালককে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, চক্রবর্তীদের বাড়ি যাব কোথায়? তো বালক তখন, তার মন মেজাজ ভালো নেই, বালক তখন ডাঁটা চিবাতে চিবাতে বললো, ওই হোথা। কিন্তু কোন দিকে সে নির্দেশ করলো তা কারো বোঝার সাধ্য নেই। অর্থাৎ তিনি বুঝতে পারলেন না যে বালকটি কোন দিকে নির্দেশ করলো। ভদ্রলোক আবারও জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, কিন্তু ফটিক বলল, জানি নে। বলে পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। আর বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের গৃহের সন্ধানে চললেন। অবিলম্বে বাঘাবাগদি হচ্ছে ফটিকদের বাড়ির সম্ভবত কাজের লোক। ফটিক মাখন গিয়ে বাড়িতে তার দাদার নামে অভিযোগ জানিয়েছে, কোথায় বসে সব বলে দিয়েছে, তাই বাঘাবাগদি এসেছে ফটিককে বাড়িতে নিয়ে যেতে। এসে স্বাভাবিকভাবেই তিনি বললেন যে, ফটিক দাদা, মা ডাকছে। কিন্তু ফটিক, না, যাব না। বাঘা তাকে বলপূর্বক আড়কোলা করে তুলে নিয়ে গেল, কারণ সে অনেক বয়স তার। ভালো করে একদম জাপটে ধরে নিয়ে কোলে তুললেন। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো, কিন্তু সেখান থেকে বার হওয়ার কোনো উপায় নেই। ফটিককে দেখা মাত্রই তো তার মা অগ্নিমূর্তি ধারণ করলেন, আর মা বললেন যে, আবার তুই মাখনকে মেরেছিস? যদিও এটা মিথ্যে কথা, তোমরাও জানো। তো ফটিক বলল, না, মারিনি। ফটিক একেবারে সত্যি কথা বলছে, মাখন কিন্তু মিথ্যে কথা বলছে। মাখন লেখাপড়ায় ভালো, কিন্তু সে মিথ্যে কথায় পটু। ফটিক বলল, না, মারিনি। তখন ফটিক বলে, ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। ফটিক বলছে, কখনো মাখনকে জিজ্ঞেস করো। আর মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশ সমর্থন করে বলল, হ্যাঁ, মেরেছে। তখন ফটিকের আর সহ্য হলো না, মিথ্যে কথা বলাটা ফটিকের সহ্য হলো না। দ্রুত গিয়ে, আগে মারেনি কিন্তু এখন সে মায়ের সামনেই মারলো ভাইকে। দ্রুত সে মাখনকে একটা সশব্দ চর কষিয়ে দিল। সশব্দ চর মানে বুঝতে পারছো, ফটাস করে আওয়াজ হলো। ফের মিথ্যে কথা। তো মা তখন মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠেও 2-3টে, এগুলো দাগ দিয়ে রাখতে হবে, 2-3টে প্রবল চপেটাঘাত করলেন, চড় মারলেন। আর ফটিকও কী করলো, রাগে মাকে ঠেলে দিল। মা তখন চিৎকার করে উঠলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? মা রেগে গেলেন। কিন্তু এমন সময় দেখা গেল সেই বাবুটি, সেই কাঁচা পাকা বাবুটি, নাম কাঁচা পাকা বাবু, যদিও ফটিকের মামা, কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে এলেন আর বললেন, কি হচ্ছে তোমাদের, কি হচ্ছে তোমাদের, ইত্যাদি। তো ফটিকের মা তখন বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে বলে, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে মানে আসলে তিনি তো বাইরে থাকতেন, আর কবে বাড়িতে এসেছেন সে কথাই জানতে চেয়েছিলেন। গড় হয়ে প্রণামও করলেন। বহুদিন পর বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মায়ের 2টি সন্তান হয়েছে, তারা অনেক বড় হয়ে উঠেছে, তার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায়নি। আজ বহুকাল পর দেশে ফিরে এসে বিশ্বম্বরবাবু তার ভগিনীকে, অর্থাৎ তার বোনকে দেখতে এসেছেন। কিছুদিন, মানে বেশ কটা দিন প্রথম বেশ সমারোহে করে, বাড়িতে কুটুমজন এলে তো ভালোই লাগে, মামা এসেছে বলে কথা, অনেকদিন পরে। তো অবশেষে বিদায় নেওয়ার 2-1 দিন আগে বিশ্বম্বরবাবু তার ভগিনীকে, অর্থাৎ বোনকে, ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতির প্রশ্ন করলেন। তো উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা, বিদ্যানুরাগের বিবরণ করলেন। তো তার ভগিনী বললেন, ফটিক তো আমার একেবারে কি বলবো, হাড় জ্বালাতন করছে। শুনে তো বিশ্বম্বরবাবু বললেন, তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন। এই লাইনটা খুব প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হলেন।
ফটিককে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাবে। তো ফটিককে তার মামা জিজ্ঞাসা করল, কেমন রে ফটিক? ওর মা জিজ্ঞাসা করছে, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক তো একেবারে লাফিয়ে উঠে বলে, হ্যাঁ যাব। যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের কোনো আপত্তি ছিল না, কিন্তু তার মনে কেবল যেন আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই না ফেলে দেয় বা কি মাথায় না ফাটিয়ে দেয়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এত্রাদিশ আগ্রহ দেশে দেখে তিনি কিছুটা ক্ষুণ্ণ হলেন। এমনকি ফটিক মামাকে বলতে থাকছে, কবে যাবে, কবে যাবে, কখন যাবে করে ফটিক তো তার মামাকে একেবারে অস্থির করে তুলল। উৎসাহে তার রাতে ঘুমই হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তার ছিপ, ঘুড়ি, লাটাই যেগুলো নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব বিবাদ লেগে থাকতো, সেগুলো সে কী করলো, সমস্তই সে মাখনকে একদম পুত্র পৌত্রাদিক ক্রমে যেন বংশ পরম্পরায় ভোগ দখল করার জন্য সব কিছু, যে ভোগ দখল করার সম্পূর্ণ অধিকার দিয়ে গেল, যেন সে একেবারে চিরকালের জন্য সেখান থেকে বিদায় নিচ্ছে। তো কলিকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমত মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা আমরা বলতে পারি না। আর কেননা তার নিজের 3টি ছেলে, দাগ দিয়ে রাখতে হবে, মনে রাখতে হবে, 3টি ছেলে নিয়ে তিনি তার নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসে আছেন। এর মধ্যে একটা 13 বছরের, ফটিকের বয়স 13 বছরের একটা কি বলবো অপরিচিত অশিক্ষিত পাড়াগে ছেলে ছেড়ে দিলে যে কিরূপ বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হলো, কিছু যদি কাণ্ডজ্ঞান থাকে, এখানে দেখো জ্ঞান কাণ্ড আছে, আমরা বেশি বলে থাকি কাণ্ডজ্ঞান। যাই হোক, বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই, শোভাও নেই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করেন, তাহার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয়। তবে তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা পাকা কথাও জ্যাঠামি, কিন্তু এবং কথা মাত্রই প্রগলভতা, মানে যে বাড়িয়ে বলা যায়, সে তার কথা আসলে তার মামির পছন্দ হয় না। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বেড়ে ওঠে। এই বয়সের ছেলে মেয়েদের একটু বাড়বাড়ন্ত বেশি তাড়াতাড়ি, বয়ঃসন্ধির সময় শরীরের বাড় একটু বেশি হয়। তো লোকে সেটা তাহার একটা পুষ্টিকর স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতাও চলে যায়। লোকে সেই জন্য তাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। তবে শৈশব ও যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। তো ফটিকও যেন সে শহরে গিয়ে সেও যেন সর্বদা বুঝতে পারে পৃথিবীর কোথাও যেন কিছু একটা খাপ খাচ্ছে না। আর এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা সে লজ্জিত এবং কি ক্ষমাপ্রার্থীও হয়ে থাকে। অথচ এই বয়সেই কি বলবো, স্নেহের জন্য কিঞ্চিৎ অতিরিক্ত কাতরতাও জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট স্নেহ বা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু ফটিকের পক্ষে একেবারেই ব্যাপারটা অন্যরকম ঘটে গেল। যার দ্বারা ভালো হতে পারত, মামি যদি ভালোভাবে তাকে গ্রহণ করত, তাহলে ব্যাপারটা অন্যদিকে ঘুরতে পারত। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটাও সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করতে পারে। সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন কুকুরের মতো হয়ে যায়। প্রভুহীন কুকুর। যাই হোক, অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। ফটিকের পক্ষে তেমনটাই হয়েছিল। আর চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাকে যেন পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জিত বলে মনে হতে পারে। আর অতএব তাঁদের নিকট থেকে উপেক্ষা তার অসহ্য বোধ হলো। ফটিক শহরে গিয়ে ভালো নেই। মামির স্নেহহীন চক্ষে সে যেন একটা দুর্গের মতো প্রতিভাত হইতেছে, আর এইটাই তার সব থেকে খারাপ লাগতো। মামি দৈবাৎ যদি তাকে কোনো একটা কাজ করতে বলতেন, তাহা হলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার থেকেও বেশি কাজ করতে পারতো, অত আনন্দে উৎসাহের সঙ্গে অনেকটা বেশি করে ভালো করে কাজটা করার চেষ্টা করতো। অবশেষে মামি তার উৎসাহ দমন করে বলতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি তোমার কাজে মন দাও গে, একটু পরগে যাও। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এত যত্নবাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে বোধ হতো। ঘরের মধ্যে এইরূপ অনাদর, এরপর হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়ে কেবল তার গ্রামের কথা, বিশেষ করে তার মায়ের কথা মনে পড়তো।
আ মনে পড়তো এরকম সমস্ত কথা। প্রকাণ্ড একটা ধাওস ঘড়ি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিণী আলাপ করিয়া কর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই দলবল, সেই বন্ধু-বান্ধব, উপদ্রব, স্বাধীনতা, সর্বোপরি অত্যাচারিণী, অবিচারিণী মা। অহর্নিশি মানে দিন-রাত তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করে। শহরে থাকলেও কী হবে, তার কেবল গ্রামের কথা মনে পড়ছে আর মায়ের কথা মনে পড়ছে। মা মারলেও তার মধ্যে একটা ভালোবাসা থাকে, মায়ের ভালোবাসা। তো জন্তুর মতন এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন ব্যাসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন। সারাদিনের পর রাত্রেবেলা সন্ধ্যেবেলা যখন ঘরে ফেরে তখন মায়ের কাছে আসার জন্য তার মন কেমন করে। সেই লজ্জিত, শঙ্কিত, শীর্ণ, দীর্ঘ, অসুন্দর বালকের অন্তরে কেবল আলোড়িত হতো মায়ের কথা, মায়ের কথা। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকতো বাইরের দিকে। মাস্টার যখন মার আরম্ভ করতো, কারণ পড়া না পারলে মাস্টারমশাই মারবে, এটাই স্বাভাবিক। তখন ভারাক্রান্ত গর্দভের মতো সে নীরবে, গর্দভ মানে গাধা, নীরবে সহ্য করত। আর ছেলেদের যখন ছুটি হতো তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িওয়ালার ছাদগুলো নিরীক্ষণ করত। কোথায় ছাদে একটা দুটো ছেলে, যে যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে একটা বা দুটো ছেলে মেয়ে কিছু খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়ে যেত, তার মন অধীর হয়ে উঠত খেলার জন্য। তো একদিন অনেক প্রতিজ্ঞা করে মামাকে সাহস করে জিজ্ঞেস করেছিল যে, মামা, মায়ের কাছে যাব। মামা বলেছিলেন স্কুলের ছুটি হোক। এই প্রথম ছুটি কথাটা ব্যবহার করা হলো। এই গল্পে ৩ বার ছুটি কথাটা ব্যবহার করা হবে। প্রথমবার এটা স্কুলের ছুটি, দ্বিতীয়বার শহরের দম বন্ধ করা, পরিবেশ থেকে মুক্তি, আর তৃতীয়বার সবার শেষ লাইনে আছে, সেটা হচ্ছে জীবন থেকে ছুটি অর্থাৎ মৃত্যু। ৩ বার ছুটি শব্দ ৩ টে অর্থে ব্যবহার করা হয়েছে। এই প্রথম ছুটি কার্তিক মাসে পুজোর ছুটি। তো এখন দেরি আছে। তো একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সে পড়া পারেই না, তার উপর যদি বই হারিয়ে ফেলে তো পড়া কীভাবে করবে? তো একেবারে নাচার হয়ে পড়ল। মাস্টার প্রতিদিন তাকে মারধর করে, অপমান করে। আর স্কুলে তার এমন একটা অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্পর্ক স্বীকার করতেই লজ্জাবোধ করত। তো এমনকি ফটিককে কোনো অপমান করলে অন্যান্য বালকের চেয়েও তারা বেশি আমোদ প্রকাশ করত। তো এই সমস্ত ব্যাপারগুলো যখন ঘটছে, ফটিকের যেন একটা অসহ্য বোধ হচ্ছে। অসহ্য বোধ হতে ফটিক একদিন মামির কাছে নিতান্ত অপরাধীর মতো বলে ফেলল, মামি, বই হারিয়ে ফেলেছি। মামি তখন অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করে বললেন, বেশ করেছো। আমি তোমাকে মাসের মধ্যে এই ৫ বার কথাটা দাগ দেবে। ৫ বার করে বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলে চলে গেল। তার মনে হতে লাগলো সে যে পরের পয়সা নষ্ট করছে, মনে করে তার মায়ের ওপর অত্যন্ত অভিমান হলো। এমনকি নিজের হীনতা এবং দৈন্য তাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলল। তো স্কুল থেকে ফিরে সেই রাতেই তার মাথা ব্যথা শুরু হলো। গা শিরশির করতে লাগলো। এটা জ্বর আসার পূর্ব লক্ষণ। বুঝতে পারলো তার জ্বর আসছে। আর বুঝতে পারলো তার ব্যামো বাঁধালে মামির প্রতি অনর্থক একটা উপদ্রব করা হবে। তাই মামি এই ব্যামোটাকে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবে তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারলো। এমনকি রোগের সময় এই অকর্মণ্য, অদ্ভুত, নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া কী বলবো আর কার কাছেই বা সেবা পেতে পারে, এরূপ প্রত্যাশা করতেও তার লজ্জাবোধ হতে লাগলো। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ খবর সন্ধান করা হলো, কিন্তু কোথাও ফটিককে পাওয়া গেল না। সেদিন থেকে আবার মুষলধারে শ্রাবণ মাস, মনে রাখতে হবে, শ্রাবণের বৃষ্টি পড়ছে, সুতরাং তাকে খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতেও হলো। অবশেষে কোথাও না পেয়ে বিশ্বম্বরবাবু অর্থাৎ তার মামার নাম এখানে দেওয়া আছে, বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্বরবাবু তার বিশ্বম্বরবাবুর বাড়ির সামনে দাঁড়ালো। তখনও বৃষ্টি পড়ছে, ঝুপঝুপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে, রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। আর দুজন পুলিশের লোক, মনে রাখতে হবে, দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে
নামিয়ে বিশ্বম্বরবাবুর কাছে বা নিকটে উপস্থিত করল। দেখা গেল যে ফটিকের আপাদমস্তক ভেজা, পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে কাদা, আর মুখ চোখ একদম লোহিত বর্ণ অর্থাৎ লাল হয়ে গেছে, চোখ লাল, থরথর করে কাঁপছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাকে অন্তঃপুরে মানে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। আর মামি তো তাকে দেখেই একদম জ্বলে উঠলেন। মামি বলতে লাগলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এই দুর্ভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাঁর ভালো রূপ আহারাদি হয় নাই, এমনকি নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করেছেন, রাগারাগি করেছেন। ফটিকের কানে সে সমস্ত কথাগুলো যায়। ফটিক কেঁদে উঠে বলল, আমি তো মায়ের কাছেই যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর এদিকে অত্যন্ত বেড়ে উঠল। সমস্ত রাত্রি ফটিক প্রলাপ বকতে লাগলো। বিশ্বম্বরবাবু ডাক্তারে খবর দিলেন। ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? এটা দ্বিতীয়বার ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে দম, মুক্তি পেতে চাইছে এই দম বন্ধ করা পরিবেশ থেকে। মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্তখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে এসে বসলেন। ফটিক আবারও বিড়বিড় করে বকতে লাগলো, বলল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। জ্বরের ঘোরে ভুল বকছে, মা কাছে নেই, তবু এই সমস্ত কথাগুলো তার মনে পড়ছে। পরের দিন বেলা কিছুক্ষণ, পরের দিনের বেলা কিছুক্ষণের জন্য সে সচেতন হয়ে ফটিক তার কার যেন প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করে ঘরের দিকে চেয়ে, কার মানে মায়ের জন্যই। নিরাশ হয়ে আবার নীরবে, মানে মাকে দেখতে পায়নি তাই আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুলো। বিশ্বম্ভরবাবু তার মনের ভাব বুঝতে পেরে তার কানের কাছে মুখ নত করে মৃদুস্বরে বলল, ফটিক, তোর মাকে আনতে লোক পাঠিয়েছি। কিন্তু তখনকার দিনে তো এত তাড়াতাড়ি খবর দেওয়ার ব্যবস্থা ছিল না, মানুষ যতক্ষণ না সেই জায়গায় পৌঁছাচ্ছে খবর দেওয়ার কোনো উপায় ছিল না। আর তাই পরদিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্রামরব স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসে প্রতি মুহূর্তে ফটিকের মায়ের জন্য অপেক্ষা করছিল। ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগলো, এক বাও মেলে না, দো বাও। সে যেন জীবন সমুদ্রে হারিয়ে যাচ্ছে ফটিক। মেলে না। ফটিক কলকাতায় আসার সময় কতকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল। খালাসিরা কাঁচি ফেলে সুর করে জল মাপত। ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে। যে অকল সমুদ্রে যাত্রা করছে, বালক রশি ফেলে তার যেন তল পাচ্ছে না। এমন সময় ফটিকের মাতা অর্থাৎ মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেই উচ্চ কলরবে শোক প্রকাশ করতে লাগলেন। বিশ্বম্ভর বহু কষ্টে শোকোচ্ছ্বাস নিবৃত্ত করলে তিনি একেবারে শয্যার ওপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকলেন, ফটিক সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার প্রশ্নের উত্তর দিল এবং বলে, হ্যাঁ, একটাই হালকা শব্দ, ওইটুকু, হ্যাঁ। মা আবারও ডাকলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক তখন আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করে মৃদুস্বরে বলল, ফটিকের শেষ সংলাপ, গল্পেরও শেষ সংলাপ, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ছুটি শব্দের অর্থ মৃত্যু। এখন আমি বাড়ি যাচ্ছি, এ হচ্ছে অনন্ত লোক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।